দেখো আমরা হচ্ছে এখানে যেটা লিখতেছিলাম, দেখো আমরা সর্বশেষ পয়েন্ট যেটা লিখছি ডট গুণনের ক্ষেত্রে আমরা ডট গুণন শুরু করছিলাম। ডট গুণনটা কি? দুইটা ভেক্টর রাশির মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। মানে হচ্ছে আমরা ধরে দেখো এই বরাবর হচ্ছে এই ভেক্টর, এই বরাবর ধরলাম মনে করো আমরা বি ভেক্টর। খেয়াল করো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, লেখালেখি পরে মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো এখন ডট গুণন বলতে আমরা কি বলছিলাম, যে এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ডট বি। 9 10 এর অনেক কিছু আমাদের এরর আছে, মানে আমরা পরে আসছি বাট আমাদের একটু ক্লিয়ার না, ওইটা এখন ক্লিয়ার হয়ে যাবে। দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান কোন একটা ভেক্টর রাশির মান বের করা হয় কিভাবে, যে এ ভেক্টর মডুলাস অথবা শুধু এ, এটা হচ্ছে এ ভেক্টরের মান। আমরা জানি, যারা ইন্টারে পড়ো নাই তারাও জানো, 9 10 এর ম্যাথ বা হায়ার ম্যাথে ছিল। বি ভেক্টরের মান এটা কি হবে আমাদের, বি ভেক্টর মডুলাস অথবা কি শুধু বি। এ ভেক্টরের মান এ আর বি ভেক্টরের মান কি শুধুমাত্র বি। তো এখন আমরা কি লিখছি দেখো, মধ্যবর্তী কোণ ছিল কি থিটা। তো ডট গুণন কাকে বলে, সংজ্ঞা আসলে আমরা 3 নাম্বার পয়েন্টটাই লিখবো। দেখো এ ভেক্টরের মান হচ্ছে এ, বি ভেক্টরের মান হচ্ছে বি, আর এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, থিটা। এই হচ্ছে cos থিটা। এই তিনটা জিনিসের গুণফলকে কি বলা হয়, ডট গুণন। ওই যে দেখো আমরা সংজ্ঞা এটাই লিখছিলাম, যে দুইটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের cos এর গুণফলকে কি বলা হয়, ডট গুণন। বুঝছি আমরা। এবং এটা হচ্ছে এখানের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, ডট গুণনের সূত্র হচ্ছে এটা। এখন এই সূত্র লেখার পর বুঝছি আমরা, একটু পুরোটা উঠাও। জি। এখন আমরা এটা জানি তো যে এই ভেক্টরের মান বের করে কিভাবে সেটা জানে, যে কোন একটা ভেক্টর রাশি থেকে তার মান বের করার ওয়েটা কি। যেমন মান বের করে কিভাবে, যেমন মনে করো তোমার দিয়ে দিল a ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস 3z প্লাস 5 কে মনে করে এটা দিয়ে দিস। এটা হচ্ছে a ভেক্টর, তাহলে এর মানটা কত, রুট ওভার i এর সাথে কত আছে 2 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার সমান সমান 25 29 38 রুট ওভার 38। এটা হচ্ছে এটার মান। বুঝছি আমরা, হ্যাঁ এটা তো আমরা সবাই জানি। বুঝছো পিছনে, বুঝছো? তো এখন এইভাবে হচ্ছে আমাদের মানগুলোও বের করা লাগবে। তো এখন কথা হচ্ছে একটু লেখা শেষ, নোট খাতায় যাতে সব থাকে, এরপর তুমি পড়বা, মনে করো বাসায় পড়বা কি পড়বা না সে তোমার ইচ্ছা। বাট নোট খাতা থাকলে কি হবে, যখন পড়তে মন চাবে তখন খাতা বের করে পড়তে পারবে। কারণ বইয়ের মধ্যে অনেক কিছু এক্সট্রা আছে, যে বই দেখলে তো ভয় লাগে। জি স্যার, মানে অতিরিক্ত বড় আছে। লেখো। এরপর হচ্ছে আমরা এটার নিচে ছোট করে 1 নাম্বার দিয়ে হেডলাইন দেই। আমরা ডট গুণনের মধ্যেই থাকবো আজকে ইনশাআল্লাহ। 1 নাম্বার দিয়ে হেডলাইন দাও, ডট গুণনের 1 নাম্বার পয়েন্ট। হেডলাইন দেওয়া হচ্ছে আয়ত একক ভেক্টরের ডট গুণন। আয়ত একক ভেক্টরের ডট গুণন। আয়ত একক ভেক্টরের ডট গুণন। সজীব কই গেছে আজকে? তুমি না, আরেক সজীব আছে। আয়ত একক ভেক্টরের ডট গুণন। এখন আয়ত একক ভেক্টরের ডট গুণনটা কেমন আমরা যদি দেখি, আয়ত একক ভেক্টরটা কি, আমরা যেরকম লিখি ভেক্টরের 3টা অক্ষ, x অক্ষ, y অক্ষ, z অক্ষ, এটা i j k। প্রত্যেকটা প্রতি দুইটার কোণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। সেটা আমাদের দেখা মনে হোক বা না হোক, 3D ডাইমেনশনের প্রত্যেকটা কোণ কত, 90। এটা তো এই বরাবর না, এটা হয় এরকম আর না হয় ভিতরের দিকে। তুমি যে কোনো কর্নারে তাকাইলে দেখতে পারবা যে একটা এইদিকে, একটা এইদিকে, একটা নিচের দিকে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তো এটা হচ্ছে এরকম। তো এখন এদের ডট গুণন বের করতে বসে, তাহলে আমরা যদি লিখি প্রথমে দেখো i ডট i, দুইটা একরকম যদি হয়, আর একবার নিলাম মনে করে এই i ডট j, দুইটা ভিন্ন রকম নিলাম।
প্রসেস তো দুইটা, হয় দুইটা একরকম না হয় কি আমি বলতে পারবো স্যার আই জে না নিয়ে আমরা জে কে নেই না, তাও তো দুইটা ভিন্ন। হয় দুইটা জে একরকম, দুইটা কে একরকম, একরকম হইলে মান একরকম আসবে, ভিন্ন হইলে মান আর একরকম আসবে। তো এখন আই জে ডট গুণন বসাই, এই আই এর মান কত? শুধু আই, তখন এই ভেক্টর চিহ্ন নাই নাকি, আর ওই আই এর মান কত? ওইটাও শুধু আই। এরকম দিলে তোমার মনে হয় রোমান 2 কেমন জানি দেখা যায়, যে কারণে আমরা কি করছি একটু চাদর টাদর দিয়ে ঢাইকা দিই। একই কথা না? এই যে আমরা বলছিলাম ভেক্টর চিহ্ন রাইখা মডুলাস দেয় আর সব উঠায় দেয়, একই কথা। তো আমরা মডুলাস দিয়ে লিখলাম। এরপর কি হবে? cos কত ডিগ্রি? 0 ডিগ্রি। দুইটা আই না, দুইটা একই রকম হওয়া মানে কি একই দিকে, একই দিকে হলে কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখানে দেখো যাই যে কত? cos 90 ডিগ্রি। দুইটা ভিন্ন হলে কোন কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো তখন এই যে i j k এদের নিজস্ব মান কত? 1। এদেরকে আমরা কি বলি? একক ভেক্টর। বলতে পারো স্যার একটু আগে তো বললাম আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কেন? একক ভেক্টর ঠিক আছে, একটা আয়তক্ষেত্রের কি থাকে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই তিনটা বলতে তিনটাই নির্দেশ করে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো তখন একত্রে কি বলছি? এই কারণে তিনটার একসাথে আমরা বলি আয়ত একক ভেক্টর, বাট এক একজন পার্সোনালি কি একক ভেক্টর, মানে সবার নিজস্ব মান 1। তো এটার মান হচ্ছে 1, এটার মান 1, cos 0 ডিগ্রির মান কত? 1 সমান সমান 1। তার মানে আমরা কি পাই? দেখো i, তার মানে আমরা পাই i ডট i, j ডট j, k ডট k ইজ ইকুয়াল টু কত? 1। মানে হচ্ছে সবাই যদি একরকম হয় তাহলে মান কত হবে? 1 হবে। আর যদি ভিন্ন হয় দেখো এখানে কত? 1 1, এখানে কত? 0। তার মানে এখানে যদি এমন হয় i ডট j, j ডট k, k ডট i এরকম যদি হয় তখন এই সবার মান কত হবে? 0। বুঝছেন না কথাগুলো? এটা আয়ত একক ভেক্টরের ডট গুণন আমরা ম্যাথ করার আগে সব রেডি করে নিতেছি। লেখো, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। মানে দুইটা একক ভেক্টর আমরা হেডলাইন দিছি কি? দেখো আয়ত একক ভেক্টরের ডট গুণন, যে কোনো দুইটা ডট গুণন সেম ধরছে আর একটা ভিন্ন ধরছে। আর তুমি যাই ধরো সেম হওয়া মানেই 1, আর ভিন্ন হইলে কত আসবে? 0। তোমাদের কোন কলেজে? তোমার সেন্ট জোসেফ। সেন্ট জোসেফ। তোমার বিজ্ঞান কলেজ। বিজ্ঞান কলেজ। আর তোমার কোন কলেজ? পুলিশ। পুলিশ। তোমার জানি কোনটা? আধুনিক। তোমার কোনটা জানি? স্যার বিএফসি কোনটা? বিজ্ঞান কলেজে পুরো মজা আছে। চুল নিয়ে কিছু করে না গেলে প্যারা কম। এটাই বল তুমি কলেজ এরকম হবে। হ্যাঁ কলেজ তো মনে হচ্ছে আমরা প্রত্যেকদিন গেলে চুল চেক করি, চুল লেবার আছে ব্যাগও চেক দেবে ফোন আছে নাকি। লেখো ওই ফোন পাইছে 5টা। নটরডেমে তো ড্রেস সিস্টেম করছে বিগত 5-6 বছর আগে, এর আগে হাফেন করে কলেজ। হ্যাঁ আমরা যখন ভর্তি হই যাইতে হাফেন করে ক্লাসে যাই, টি কোয়ার্টার করে ক্লাসে যাই। হ্যাঁ ড্রেস সিস্টেম তো বেশি দিন না, অল্প দিন হইছে। স্যার ফরেনার কোনো ড্রেস রাখেন, কোনো পার্সোনাল জিনিস না? ফরেনার না, বাঙালিরা ওই রাখেন। আর চুল নিয়ে বেড়াতে এমন নাই। Isso é coisa. এখন এই ডট গুণন দিয়ে যে আমরা ম্যাথ করব, যেমন এর আগে 2 নাম্বার দিয়ে লেখো, 2 নাম্বার দিয়ে লেখো হচ্ছে কৃত কাজ নির্ণয়। কৃত কাজ নির্ণয়।
2 নাম্বার দিয়ে লেখো কৃত কাজ নির্ণয়। এখন কথা হচ্ছে আমরা যে কৃত কাজ নির্ণয় করি 9 10 এ আমরা কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারে যারা একটু বেশি পড়ছো তারা এই টাইপের সূত্র এরকম পড়ছো, দেখো এই W Fs cos θ এরকম পড়ছো না, যেখানে তুমি F এটা ছিল বল, এটা বলতো সরণ, এরা ভেক্টর রাশি ছিল, বল ও ভেক্টর রাশি, সরণ ও ভেক্টর রাশি, এটা ছিল কাজ, কিন্তু বলতো কাজ স্কেলার রাশি, পড়ছো না এরকম। এখন আমরা দেখি কাজ স্কেলার রাশি হইলো কিভাবে বা কেন হইলো। নরমালি হচ্ছে যে দেখো W তুমি যেটা পড়ছো এই যে F ভেক্টর ডট S ভেক্টর, বল ইনটু সরণ, এই দুইটা ডট গুণন। তো ডট গুণন হলে বল প্রয়োগ করছো, সরণ করছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি এই যে এরকম হইতো, মনে করো ধরো এরকম হইছে যে এই বরাবর বল প্রয়োগ করছো, F সরণ হইছে এদিকে, হইতেই পারে। যেমন ছোটবেলায় একদম খেলনা ছিল ফ্রিজবি বা কিছু, এমনি ধরে টান দিত জিনিস উপরে দিকে উঠে যেত, হ্যাঁ। তো বল প্রয়োগ করছে এইদিকে, কিছু তো উপরে দিকে, ঠিক না। তো জিনিস হচ্ছে এরকম, বল একদিকে সরণ আরেকদিকে প্রয়োগ। তো এই মধ্যবর্তী কোণ কত ছিল? থিটা। F ভেক্টর S ভেক্টর। তাহলে এখানে এই যে Fs এটা কি হয় তখন? Fs কেন এই যে A ভেক্টর ডট B ভেক্টর ইজ ইকুয়াল টু KB cos θ, তাহলে এখানে কি হয়? Fs cos θ। এই সূত্র মতে হচ্ছে এটা আসতো, বুঝছো আমরা যে এইটা থেকে আসতো। তো তখন এই W যে কৃত কাজ এই যে A ডট B গুণ করে যেটা পাই সেটা কি রাশি? স্কেলার রাশি না? স্কেলার গুণন করছি না আমরা, মানে এই দুইটা গুণ করলে, দুইটা ভেক্টর রাশি গুণ করলে যেটা আসে এটা স্কেলার রাশি। এইখানেও তো এই দুইটা গুণ করলে যে W আসছে, দেখো এটার উপরে ভেক্টর চিহ্ন দেইনি আমরা, মানে এটা কি রাশি? স্কেলার রাশি। তো এখন এটা যখন আমরা লিখি, যেমন মনে করো তোমার এখানে হচ্ছে আমাদের এরকম দিল, বলে দিল হচ্ছে F ভেক্টর এটার মান বলে দিল 5i, আর S ভেক্টর বলে দিল মনে করো 2i, তাহলে কৃত কাজ W কত হবে? দেখো আমরা তো এই লিখলাম F ভেক্টর ডট S ভেক্টর কত 5i ডট কত 2i, তখন কি হবে জানো? এই যে 5 দুগুণী কত 10, এই হচ্ছে i ডট i, বুঝছো আমরা মান দুইটা গুণ আর দিক দুইটা হচ্ছে পাশাপাশি গুণ করলাম, i ডট i এর মান কত? 1, তার মানে 10 ইনটু 1 মানে 1। এইখানে এসে তুমি গুণ চিহ্ন দিলে কোনো সমস্যা নেই, কারণ এটা ভেক্টর নাই। দেখো মানে এইখানে এসে গুণ চিহ্ন দিলে সমস্যা নাই, কেন সমস্যা নাই? এখন তার ভেক্টর চিহ্ন নেই। তো এখন যদি এই জিনিসটি এরকম থাকতো, দেখো F is equal to -5i, S যদি তুমি ঋণাত্মক কাজ করছো, কেন আসে আমরা যদি দেখি, দেখো তখন তুমি এরকম পড়ছো যে ঋণাত্মক কাজ হয় কত ডিগ্রি কোণে? বল যেদিকে, সরণ বিপরীত দিকে 180 ডিগ্রি। 180 ডিগ্রি এইখানেও তুমি ডিগ্রি দিয়ে দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। তো এইখানে হচ্ছে তোমার কত আসে দেখি আমরা, এই যে 5i একবারে লিখি, হ্যাঁ, -5i আর কত ডট 2i, বুঝছি আমরা। এখন তুমি যদি এই সূত্রই ফলাইতে চাও, তাহলে cos কত আসে, মাইনাস কেন আসে? cos কত ডিগ্রি? 180 ডিগ্রি। সূত্র ফলানো লাগে না, দেখো -10 ইনটু কি i ডট i কত? -10। যদি এরকম হইতো, দেখো এই F ভেক্টর 5i, S ভেক্টর বলে দিল মনে করো 2j। আমরা যে বলি যে শূন্য কাজ করছিলাম আমরা, বল যেদিকে, সরণ যদি লম্ব বরাবর হয়, কাজের মান কি? 0। বল যেদিকে প্রয়োগ করছি, সরণ যদি লম্ব বরাবর হয়, যেরকম মনে করো যে কোন বস্তু ছুঁড়ে মারছো, 19 এ ছিল, ইন্টারও পাবা সেম নামে অধ্যায় কাজ শক্তি ক্ষমতা। দেখো W তখন কি হয়? F বাই যে 5i ডট কি 2j 10, এখানে কি i ডট j 0, কেন 0? i এর মান তো 0, বুঝছি আমরা। কিভাবে বুঝছি? i আর j কি পরস্পর লম্ব, এইভাবেও বোঝা যায়, বুঝছি আমরা। তো এই কাজ নির্ণয়ের ক্ষেত্রে এতটুকু বুঝায় রাখো, ম্যাথ যখন করব তখন দেখা যাবে সরণও দিয়ে দিবে না, সরণও বের করে নেওয়া লাগবে। ম্যাথ আমরা করব, আজকেই করব। পরস্পর লম্বটা আবার একটু বুঝিয়ে দাও। পরস্পর লম্ব হচ্ছে, দেখো এখানে এটা i, এটা যে প্রত্যেকটা অক্ষ কি একটা আরেকটার উপর লম্ব না? হ্যাঁ।
তো যখন তুমি এখানে একটা নিছো 5 এ একটা নিছো 2 এ, তার মানে এর একটা একটু উপর কি লম্ব। লম্ব। x অক্ষ y অক্ষ z অক্ষ তিনটেই তো লম্ব একটা একটু উপর। পরীক্ষা 30 তারিখ থেকে, এখনো ফিজিক্সের সিলেবাস দিলো না, সায়েন্সের সিলেবাস। ভালো তো সিলেবাস না দাও বলো। পরীক্ষা দেবে। আদা বলো মানে কেমন না দাও বলো, যত এই জিনিসগুলো দিবে না তার মানে পরীক্ষার গুরুত্ব কম। বুঝতে পারলে না? ভর্তি হওয়ার আগে যদি পরীক্ষা দেয়, তুই আর বুঝতে পারলি না। এর মধ্যে মনে করে এমন আছে যেমন তোমাদের অনেক টুকটাক কিছু পড়ছো, অনেক গার্জিয়ান এখন আছে যে এখন পর্যন্ত কিছু পড়েই নেই, এখন পর্যন্ত কিছুই করে নাই, তো সে এখন এর কেমনে পাস করো কলেজে? আবার কলেজের প্রথম পরীক্ষার কোশ্চেনটা হবে কঠিন, কারণ তোমার ফেল করাইতে হবে। আবার তুমি কিছু পড়ো নাই, তুমি চাও পাস করতে, তাহলে কেমনে সম্ভব? তো না পড়ে ফেল করে বলো। পরীক্ষা দিছ না। আর না পড়ে ফেল করলে একটা সান্ত্বনা থাকে যে আমি পড়লে পারতাম, তুমি পড়ার পর fail করছো, তখন তো তুমি হতাশ হয়ে যাবে, কি হলো? এইচএসসির পরে হচ্ছে রেজাল্টের পরের দিন পড়লে ফেল, এটা প্রমাণ করে একটা অঙ্ক করে ফেসবুকে পোস্ট দিল। কলেজে মনে করো যে কোশ্চেনই হয় এমন যে তুমি মনে করো পড়ার আগে পরীক্ষা এমনই হবে। এই কারণে তোমার বিজ্ঞান শুনে আমি কেন বলছি যে তোমার বিজ্ঞানে হচ্ছে এই ঝামেলা, এই যে এই খুচরা পরীক্ষার ঝামেলা নেই, এগুলো মনে করো যে নেয়, এগুলো ওই ফাদাই দেয়, খালি টার্ম পরীক্ষাগুলো নেয়। তাও তো এখন একটু টার্ম পরীক্ষাগুলো পোলাপান দেয় যে হাফ ইয়ারলি ইয়ার ফাইনাল। আমার কলেজের রেজাল্ট তো তোমার নিজের উপরে, নিজের পড়া লাগবে। যখন এই প্যারাগুলো না থাকে, যারা পড়ার তারা এমন তো না, ওরা তো স্টুডেন্ট তো সব ভালো স্টুডেন্ট বাইসেই নিচ্ছে, যারা পড়ার তো বাসায় এমনি পড়বে। আর কলেজে মনে করো তুমি এটা পড়তেছো, স্যার কালকে ওইটা পরীক্ষা, তাই এটা বাদ দিয়ে আরেক চ্যাপ্টার দিয়ে, ওইটা বাদ দিয়ে আরেক চ্যাপ্টার, তুমি কিছুই করো না। ফার্স্ট ইয়ারে এমনই চলবে। বুঝুন আমার কেমিস্ট্রি বেসে যে স্যার আমাদের এইটা আছে, আমাদের এটা আছে, আমাদের এটা আছে। কোন কোন কলেজে এই ঝামেলার জন্য মনে করো স্যাররাই পড়াবে শুধু, এই জন্য কি করছে তারা জৈব যুগ শুরু করে দিচ্ছে ফার্স্টে। আরমান মাইনারে ফার্স্টই জৈব যুগ, কলিগ ক্লাসে ফার্স্টই জৈব যুগ দিয়েছে। মানে বাংলাদেশে কোনো স্যার পড়াবে না, ওই তারা ছাড়া। যে কেমিস্ট্রিতে আমি এখানে 3টা বেসে 3টা অধ্যায় শুরু করেছি, যার যেটা লাগে আইসা এনে কভার করে না, এছাড়া কিছু করার নেই। একটা শুরু করেছি সেকেন্ড পেপারে 1, একটা শুরু করেছি সেকেন্ড পেপারে 3, একটা তো গুণগত রসায়ন 80, আর একটা হচ্ছে ফার্স্ট পেপারে 3। এবার পড়ো কি করব? অধ্যায়গুলো ছোট হইতো, একটা কথা ছিল যে এটা পড়ায় তোমার পড়াইতেছি। অধ্যায় তো বিশাল বড়, এক চ্যাপ্টার শুনতে লাগে 2-2.5 মাস, তাহলে এটা পড়ে আরেকটা পড়াবো কোন, এর তো পরীক্ষা শেষ। স্যার এখানে আগে পড়ার সাথে তাপের সাথে ওই পরে এই জায়গাতে জলে কি ভেক্টর হইছে তাবলোটা 3 নাম্বারটা কোনটা 3 নাম্বার ম্যাথটা 3 নাম্বার এখানে তাবলোর উপরে যে ইয়াটা ভেক্টর ছিল দিছে এবার হচ্ছে আমরা পরে লিখি এখন কি চাইলে আমরা ডট গুণন করব, এটা তোমাদের জানা লাগবে। যে তোমার তো বলবে না সবসময় যে ডট গুণন করো, লেখো হচ্ছে দুইটি ভেক্টর, মানে আগে 3 নাম্বার দিয়ে হেডলাইন দাও, আগে 3 নাম্বার দিয়ে হেডলাইন দাও, ডট গুণনের ব্যবহার। 3 নাম্বার দিয়ে হেডলাইন দাও, ডট গুণনের ব্যবহার। ডট গুণনের ব্যবহার। ডট গুণনের ব্যবহার হেডলাইন দেওয়ার পর এর নিচে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো হচ্ছে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে। মানে কখনো 2 মার্কস আসবে না যে ডট গুণনের ব্যবহার লিখো, তোমার দরকার হবে হচ্ছে কি চাইলে আমরা ডট গুণন করব, এটা জানার জন্য এই পয়েন্টগুলো জানা লাগে। দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে। দুই নাম্বার দিয়ে লেখো m এর মান কত হলে, যে ছোট হাতের m এর মান কত হলে ভেক্টর দ্বয় লম্ব হবে বলা থাকলে, ছোট হাতের m লেখো m এর মান কত হলে ভেক্টর দ্বয় লম্ব হবে বলা থাকলে। m এর মান কত হলে ভেক্টর দ্বয় লম্ব হবে বলা থাকলে।
m এর মান কত হলে ভেক্টর দ্বয় লম্ব হবে বলা থাকলে? তিন নম্বর দিয়ে লেখা হচ্ছে লম্ব উপাংশ নির্ণয়ের 3 নম্বর লম্ব অভিক্ষেপ নির্ণয়ের ক্ষেত্রে লম্ব অভিক্ষেপ নির্ণয়ের ক্ষেত্রে লম্ব অভিক্ষেপ নির্ণয়ের ক্ষেত্রে লম্ব অভিক্ষেপ নির্ণয়ের ক্ষেত্রে 4 নম্বর দিয়ে লেখো কৃত কাজ নির্ণয় 5 নম্বর দিয়ে লেখো তিনটি ভেক্টর সমতলীয় হবে কিনা? তিনটি ভেক্টর সমতলীয় হবে কিনা তা নির্ণয়ে ডট গুণন এবং ক্রস গুণন উভয়ই ব্যবহৃত হয়। এটার সাথে তা নির্ণয়ে ডট গুণন এবং ক্রস গুণন উভয়ই ব্যবহৃত হয়। তা নির্ণয়ে ডট গুণন এবং ক্রস গুণন উভয়ই ব্যবহৃত হয়। তা নির্ণয়ে ডট গুণন এবং ক্রস গুণন উভয়ই ব্যবহৃত হয়। দেখছি আমরা। তো এখন এরপর হচ্ছে পরের এগুলো হচ্ছে কয় নাম্বার হেডলাইনের মধ্যে ছিল? 3 নাম্বার হেডলাইন নাম্বার 4 নাম্বার হেডলাইন দিয়ে লেখো দুইটি ভেক্টরের ডট গুণনের সূত্র নির্ণয়। 4 নম্বর দিয়ে হেডলাইন দাও দুইটি ভেক্টরের ডট গুণনের সূত্র নির্ণয়। দুইটি ভেক্টরের ডট গুণনের সূত্র নির্ণয়। দুইটি ভেক্টরের ডট গুণনের সূত্র নির্ণয় কি রকম? সূত্র নির্ণয় করতে যাব মনে করো আমাদের এরকম দেয়া আছে এটা হচ্ছে a ভেক্টর ইজ ইকুয়াল টু axi প্লাস ayj প্লাস azk। আবার মনে করো না যে একটা গোল স্যার একটা এরকম এরকম না, সবই কোণাকুণি দিয়ে রাখবো। দেখো axi প্লাস ay যেগুলো যখন লিখবা কিসের গোল কিসের থাকলেই হইছে, হ্যাঁ ওগুলার সময় তো থাকবে না তোমার। দেখো axi প্লাস ayj প্লাস azk b ভেক্টর সমান সমান bxi প্লাস byj প্লাস bzk, মানে দুইটা ভেক্টর আমরা ধরে নিলাম। কেন এরকম ধরছি? a ভেক্টর মানে হচ্ছে এর তিনটা অক্ষ, x অক্ষ বরাবর মান ধরলাম x, y অক্ষ বরাবর ay, z অক্ষ বরাবর az। মানে আমরা একটা সাধারণ সূত্র বের করি, ছোটবেলায় যেমন সূত্র বের করছি a প্লাস b হোল স্কয়ার, তার মানে কি a b ছাড়া অন্য কিছু থাকলে সূত্র আমরা লিখতাম না? লিখতাম। তো এখানে আমরা a ভেক্টর আর b ভেক্টর দিয়ে এভাবে একটা সূত্র বের করলে দেখো এদের ডট গুণনের সূত্র যদি আমরা লিখি দেখো a ভেক্টর ডট b ভেক্টর, তখন কি হবে? axi প্লাস কি ay j প্লাস কি az k, এই হচ্ছে ডট bxi byj প্লাস কি bz কে আমরা লিখলাম। এখন এখানে আমাদের করণীয় হচ্ছে দেখো এই x নরমাল গুণ বাংলা গুণ করি আমরা। x দিয়ে কি হবে? এই তিনটারই গুণ। তো গুণ করলে তখন কি আসে দেখো তো, এই x bx i ডট i প্রথমটা, পরেরটা কি হবে? ay by i ডট j, পরেরটা কি a সরি x dy, এর পরেরটা লিখি x bz i ডট k। এগুলো প্রথম সিরিয়াল। এরপর আমরা এর দিয়ে লিখি দেখো এই প্লাস ay bx j ডট i
প্লাস ay by j dot j z dot j ay প্লাস bz ay bz j dot k j dot k ঠিক না? এরপর হচ্ছে আমরা এটা দিয়ে লিখি প্লাস az bx az bx k dot I k dot I az by k dot j k dot j az প্লাস az bz k dot k k dot এই হচ্ছে আমরা লিখলাম। কারণ এটা লেখা হলে তুমি দেখো এখানে আমরা যেগুলো লিখছি এই তিনটা ছাড়া বাকি সব জিরো, এই তিনটা ছাড়া বাকি সব জিরো। বুঝছি কেন? কারণ এখানে এই যে i যে দুইটা ভিন্ন হইলে তো জিরো আমরা বের করে নিছিলাম, তো তখন কি আসে সমান সমান x bx প্লাস ay by প্লাস az bz a ভেক্টর ডট বি ভেক্টর। এটা আমাদের সূত্র, মানে যে দুইটা ভেক্টর দিয়ে দিবে এদের i এর মান দুইটা গুণ, j এর মান দুইটা গুণ, k এর মান দুইটা গুণ। বুঝছো? তো এখন এটা লেখার পর আর আরেকটা সূত্র তো আমরা জানি a ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু kb। এই দুইটা সূত্র দিয়ে আমরা এরপরে আমরা অঙ্ক করা শুরু করব। তুমি প্রমাণ ভুলে গেলেও সমস্যা নাই, সূত্র দুটো জানা লাগবে। তোমার ফার্স্ট ইয়ার সূত্র লিখে অঙ্ক করি তখন তো তুমি ঘুমের মধ্যে লাভ দিয়ে উঠবে যে সূত্র আসলো কেমনে। দেখো অবশ্য এতটা তোমরা চিন্তা করো না পড়াশোনা নিয়ে, তাও এখন যতটা সিরিয়াস এটা এই সিরিয়াসনেস আরো কমে যাবে এক দুবার ফেল করার পর। কলেজে ফেল হয়, তো তুমি পারো না বা তুমি পড়ো না তা না, পড়লেও হয়। ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে আবার সবাই লাইন উঠে যাবে। আমি ফিজিক্সে 75 আনসার করে 73 পেয়েছি, মানে 75 এ 73 আনসার করে 0 পেয়েছিলাম। না আমার তো হয় নাই, তা না, আমার খাতায় দেখে নাই স্যার, পড়ি না দেখে। ও আমার খাতায় দেখে নাই, কিন্তু স্যারের কাছে গেছি বসে পড়তে আসছিলা, তোমার খাতায় দেখে 19 জনের খাতা দেখে নাই, 19 জনই স্যারের কাছে পড়তো না। এটা কোনো প্রশ্ন? তুমি এদিক দিয়ে হোক ওদিক দিয়ে হোক পয়লা হোক না হোক, মানে তোমার ফেল বাকি থাকবে দুই একটা, ফলে হয় এটা স্বাভাবিক, এটা নরমাল হিসেবে গ্রহণ করবে। বাসায় গ্রহণ করবে না, তুমিও যখন গার্ডিয়ান হবা তুমিও গ্রহণ করবে না, স্বাভাবিক। তখন গার্ডিয়ানরা এটা বলবেই যে পড়লে ফেল আসে কেমনে, ও পারলে তুই পারবি না, এগুলো সাধারণ ডায়লগ, এগুলো তুমিও দিবে ভবিষ্যতে। তোর পা দেওয়া পানি খেতে বলে স্যার আপনিও দিবেন নাকি? এগুলো আসলে কি আর বয়সের বাইরে তখন আইসা পড়ে। আমি তো পিচিরে স্কুলে দিছি, তোমার হচ্ছে প্লেতে ভর্তি হয়েছে, আমি বলেই দিছি ওর মারে যে 0 পাক, ও যে যা এটাই অনেক কিছু, এটা নিয়ে যাতে কোনো কথা না হয়। প্লে নার্সারি আমি 2 দিন গেছিলাম ওই স্কুলে, সকালে যাই দেখি যে নাম্বার কম পাইছে, কেন স্যারের কাছে গেছে নাম্বার বাড়াইতে, অন্য গার্জিয়ানরা এই নাম্বার দিয়ে, এই প্লেন নাম্বার দিয়ে কি হবে আমার নাম্বার বাড়াইতে, স্যারের রীতিমতো চলবে যে নাম্বার কেন কম দিচ্ছে। এটা আসলে কি হয় যে স্কুল কলেজের এই যে বাচ্চাদের এই রেজাল্ট গুলো তো হচ্ছে আসলে বাচ্চাদের মধ্যে কম্পিটিশনটা থাকে না, এটা গার্জিয়ান লেভেলে চলে আসে। অমুক ভাবিছে মানে আমার তখন উচিত হচ্ছে ওনাদের খাতা কলম দিয়ে বসে আপনার পরীক্ষা দিয়ে পারছে 4.5 বছরের বাচ্চা কি বুঝে এই কেন নাম্বার কম পাইছে, নাম্বার বাড়াইতে গেছে, আর দম পাইতেছে কেন কম পাইলো। হইছে
ম্যাথ লিখি। লেখা হচ্ছে a ভেক্টর সমান সমান 2i minus j plus 4k, b ভেক্টর সমান সমান i plus 3j minus 2k। তোমাদের যদি কোনো পছন্দের কোনো ডিজিট থাকে তোমরা বলতে পারবে, সমস্যা নেই। তবে ডিজিট গুলো সাধারণত 10 এর নিচে বলা হয় কেন, 10 এর উপরে সাধারণত বোর্ডেও দেয় না। আর তুমি যদি বলো স্যার একটা লেখেন 11500, আমার লিখতে সমস্যা নেই, হিসাব তো তুমি করবে। দেখো সাধারণত ডিজিট গুলো সিঙ্গেল ডিজিটে থাকে, আইজে এর সাথে মেটা লিখছি না। হ্যাঁ, এটার নিচে লেখো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এবার আমরা দেখি এদের মধ্যবর্তী কোণ বের করে, প্রথমে তো আগে এরা দেয়া আছে, এগুলো তো উঠাবাই যথারীতি। মধ্যবর্তী কোণ আমরা কি বের করব, থিটা বের করব নাকি। a vector dot b vector is equal to ab cos theta, বা cos theta is equal to কি, a vector dot b vector by কি ab, বা theta is equal to cos inverse a dot b মানে কি, দেখো ভালো করে বুঝো। a dot b মানে হচ্ছে 2 minus 3 minus 8 বুঝছি কেমনে আসছে। যদি না বুঝি তবে i এর মান দুইটা গুণ, এই মাত্র যে সূত্রটা বের করলাম, এটা 2 এটার 1, 2 এর কি 2 মাইনাসে প্লাসে কি মাইনাস, 1 আর 3 গুণ করলে কত 3, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 বুঝছি আমরা। আর নিচে কত হবে দেখো, a আর b মানে কি, a ভেক্টরের মান b ভেক্টরের মান, তাহলে a ভেক্টরের মান হচ্ছে √2 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তো অনেক সময় দেখবা যে অনেক বই এরকম করছে, আগে সব মান এটা আলাদা বের করছে, এটা আলাদা বের করছে, এত সময় নেই আমাদের। হ্যাঁ, লেখো যে তুমি এগুলো করলে যে নাম্বার বেশি পাবো তা না, ডাইরেক্ট করে হলে হবে। ভাই পরীক্ষা হলে কি ডাইরেক্ট করব? হ্যাঁ সমস্যা কি। আবার ডেটা ক্যালকুলেটর অ্যানসার করে দিয়ে দিস না। যে প্রথমে আমরা জানি দিয়া অ্যানসার আগে লাইন লিখবা, পরের লাইনে অ্যানসার শেষ। cos ইনভার্স এখানে যেটা আসবে বসাই দিবা, যেমন উপরে আসছে হচ্ছে -9 আর নিচে হচ্ছে √16 20 21 √9 10 14। একবারে ক্যালকুলেটরে চাপ দিয়ে দিবা, দেখো কত আসে, থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি। বুঝছেন অঙ্ক? দেখো থিটা সমান কত ডিগ্রি আসে। আমাদের স্কুল ছিল কোনটা তোমার? আদমজি। এই দুটো জিজ্ঞেস করো। জানি দুটো জিজ্ঞেস করো। ওদেরটা জানে, আমি তো আদমজি। ভাই ট্যাগটা লাগবে কেন? 121.6 কিসের? x আদমজি এটা আবার কেমন টাইপ হয়ে গেল? অনেকে লাগে এক্স সবাইকে পছন্দ তাই সারা লাগাইছে। আমি তো ভার্সিটির নাম দেই না। সেটাই স্যার ভার্সিটি কি ছিল? জানো না। অ্যানসার কত? 121.6 সারা দিছে। আরেক স্যারটা দেখে দিলে এটা অনুকরণ হয়ে গেল, অনুকরণ করে লাভ কি দেখো। কত? 121.66 1.66 এত ডিগ্রি। লিখছি আমরা, দেখো এটা যাদের লেখা হয়েছে, তুমি মানে যারা নতুন আসছো তাদের খাতায় নাই, যারা পুরাতন ধরো পিছনে আমরা একটা সিকিউ লিখছিলাম একদম চ্যাপ্টারের শুরুর দিকে, তখন চ্যাপ্টার শুরুর দিকে এই চ্যাপ্টারের একটা সিকিউ লেখা আগে আমি বলে নি, তাহলে বুঝবো। ওইটার গ করার জন্য একটা পেজ ফাঁকা রেখে আসছিলাম, বলছিলাম যখন সময় আসবে তুমি ভুলে গেলেও আমি মনে করাই দিব ওই সময় আসবে। এখানে দাও এই যে এরকম সিকিউর উদ্দীপকটা এমন ছিল, এই যে একটা নৌকা, দুই দিকে দুইটা
বলের ডানা একটা ছিল f1 ভেক্টর, একটা ছিল f2 ভেক্টর। সমান হলে মাঝখানে থাকে। সমান হলে মাঝখানে থাকে। পাইছি আমরা গুণটা মনে রাখবে শুরুর দিকে আর আইস নাম্বার আরে নতুন খাতা ওই যে একটা বেশ ফাঁকা আছে একটা ফাঁকা আছে কাইটে বলে দিছি। আর মনে নেই ভাবছি কি জন্য রাখছি ফাঁকা রাখি কোনো আওয়াজ নেই আমি তুলছি নাই কিন্তু কথা ফাঁকা এটাই খালি টেস্ট আমি ওভারঅল ক্লাস নিতে সব দিলো। দেখো দেখতে ফাঁকা বাদ দে লেখো হচ্ছে লেখো একটা সিকিউ লেখো f1 ভেক্টর ইজ ইকুয়াল টু মনে করো 2i - j প্লাস 4k, f2 ভেক্টর ইজ ইকুয়াল টু i এটাকে আঁকবো ভাই প্লাস 4j লেখো। আছে খেয়াল দিয়েছে উদ্দীপক যদি খুঁজেই পেতেছো না কি করবা, পুরোটাই আঁকো। মানে দুইজন এই নদীর এখান থেকে হচ্ছে দুই দিক থেকে দুইজন টানতেছে রশি দিয়ে। এগুলো তো কয়েকদিন আগে পড়া, আমি চাই একদম শুরুতে। শুরুর দিকে তো পুরো খুঁজে খুঁজে বার করে দিলে আমি তো পেজি ফাঁকা রাখিছি ফাঁকা রাখলে ভালো হয়েছে, ফাঁকা রাখলে রং করা লাগবে না। ফাঁকা রাখুন নাই, অঙ্ক করা প্যারাও নাই। প্যারা নাই। তো স্যার কি কি আর ওই যে আগুন ফাঁকা রেখে ও কেটে রাখছে, যে পিসটা ফাঁকা কেন কেটে স্যার আপনি ইন্টারের কয়টা ব্যাচ পাস করেন? কেমিস্ট্রিতে 5টা, ফিজিক্সের 6টা। সরি কেমিস্ট্রির 6টা, ফিজিক্সের 5টা উল্টো গেছে। 5টা 11। 22 অগ্রসর নিবেন ব্যাচ ফুল আসল লাগছে বুঝছি নেটটা লেখো এটা লেখার পর গ নাম্বার দিয়ে লেখো নৌকার উপর প্রযুক্ত বলদয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। 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 লিখছো ঘ নাম্বার দিয়ে লেখো। ঘ নাম্বারটা হচ্ছে তখন করাই দিছিলাম যে নৌকাটি উক্ত নদীর মাঝপথ বরাবর গমন করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আর খোঁজা লাগবে না, লেখো লেখো হয়ে গেছে, সবাই লেখো। নৌকাটি উক্ত নদীর মাঝপথ বরাবর গমন করবে কিনা, নৌকাটি উক্ত নদীর মাঝপথ বরাবর গমন করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গমন করবে কিনা, মাঝপথ বরাবর গমন করবে কিনা ওইটা হচ্ছে সামান্তরিকের সূত্র দিয়ে। আর এই যে এটার গ নাম্বারটা আমি আর কি এটার জন্য জায়গা রেখে আসছিলাম যে তখন চাইলেও পারতাম না, এখন গ করা যাবে। মধ্যবর্তী কোণ এই যে সেম অঙ্ক, a ভেক্টর ডট b ভেক্টরের জায়গায় কি হবে f1 ভেক্টর ডট f2 ভেক্টর, সবকিছু একই রকম। পারবো না আমরা? পারবো। আবার কি জায়গা রাখবা? বাসায় করে ফেলো, এরকম থাকুক, সমস্যা নেই। আবার ফাঁকা না না ফাঁকা রাখবা। ভাই কাটে দেই আচ্ছা এক পাতা রাখতে পারো যে গ ঘয়ের জন্য যদি পড়ো, আর যদি মনে করো 10 দিন পর বাইরে কেটে দিলাম, আর যদি মনে হয় না স্যার তাহলে থাকুক, আমরা অন্য অঙ্ক করি। লেখো পরের আরটা ম্যাথ লেখো। ম্যাথ লেখো হচ্ছে a ভেক্টর সমান সমান 2i - 3j plus nk, b ভেক্টর is equal to i plus j minus 6k। এই দেয়া আছে, লেখো a ভেক্টর b ভেক্টর দেয়া আছে। কোশ্চেন লেখো। কত কে দিছে না আর টঙ্ক গড়টা কোশ্চেন লেখো m এর মান কত হলে m এর মান কত হলে এটা গ নাকি এমনি নরমাল কোশ্চেন এমনি ম্যাথ m এর মান কত হলে ভেক্টর দ্বয় m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে।
m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে? এটা কোনটা? এখানে m যে থাকবে এমন না, এখানে যে কোনো ডিজিট সংখ্যা দিতে পারে, সরাসরি দিতে পারে। হ্যাঁ, তো এখন এটা কোনটা যখন আমরা ব্যবহারের যে 2 নাম্বার যেটা লিখছিলাম, দেখো ব্যবহারে যে লিখছিলাম কি চাইলে কি করব, যে m এর মান কত হলে ভেক্টর লম্ব হবে। যদি লম্ব না বলে সমান্তরাল বলতো তাহলে ক্রস গুণনে চলে যেত। তো এখন এখানে হচ্ছে আমরা যথারীতি যে আগের মতই আমরা যদি অঙ্ক করা শুরু করি তখন কি হবে, দেখো এই যে এখানে কি বলে দিছে, থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। কিন্তু লম্ব বলে দিছে। তো তখন আমাদের কি আসে, যে আমরা জানি a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল টু kb cos থিটা, বা a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল টু ab cos 90 ডিগ্রি, বা এই a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তুমি চাইলে শর্টকাটের সময় না থাকলে ডাইরেক্ট লম্ব হওয়ার শর্তই হচ্ছে a ডট b ইজ ইকুয়াল টু 0। এরপর হচ্ছে কি লিখবা, 2 -3 -6m ইজ ইকুয়াল টু 0। বুঝছি আমরা কি করছি? হ্যাঁ, i এর মান দুইটা গুণ, হ্যাঁ লম্ব বলা হয়েছে। লম্ব বলে দিছে দেখো। এরপরে হচ্ছে i এর মান দুইটা গুণ, j এর মান দুইটা গুণ, k এর মান দুইটা গুণ সমান 0, বা -1 -6m ইজ ইকুয়াল টু 0। অতএব m ইজ ইকুয়াল টু কত? -1/6। তার মানে m এর মান -1/6 হলে ভেক্টর দ্বয় কি হবে? লম্ব হবে। m এর মান -1/6 হলে ভেক্টর দ্বয় লম্ব হবে। দেখছো? এরপর হচ্ছে আমরা একটা এডমিশনে অবজেক্টিভে আসে এবং অঙ্ক লিখে লেখা। লেখা হচ্ছে a ভেক্টর ইজ ইকুয়াল টু 2i, কত দিলাম? a ভেক্টর কোন চয়েস থাকলে এমন করতে পারো, 10 প্লাস না মাইনাস? দেখলাম। আর কিছু চয়েস? -7। তো এখন আমরা এখানে লিখলাম হচ্ছে a ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 10j মাইনাস 7k। এগুলো হলো ভেক্টরটি x অক্ষ, ভেক্টরটি x অক্ষ কমা y অক্ষ এবং z অক্ষের সাথে যথাক্রমে আলফা, বিটা এবং গামা উৎপন্ন করলে কোণগুলোর মান নির্ণয় করো। আলফা, বিটা এবং গামা। গামা কোণ উৎপন্ন করলে কোণগুলোর মান নির্ণয় করো। আলফা, বিটা, গামা কোণ উৎপন্ন করলে কোণগুলোর মান নির্ণয় করো। এবার আমরা দেখি কোণগুলোর মান নির্ণয় করি কিরকম। দেখো এখানে বলছি কি a ভেক্টর এই যে ডট গুণন, এই কোণ বের করতে গেলে তো মিনিমাম কয়টা ভেক্টর লাগে? দুইটা। এটা ঝামেলাটা কি করছে, ধরো এই তিনটা অক্ষ, মনে করো ভেক্টর a ভেক্টর, মনে করো এই বরাবর আমরা ধরলাম, বলছে x অক্ষের সাথে আলফা, x অক্ষ মান তো শুধু i, তার মানে কি a ভেক্টরের সাথে কার ডট গুণন হবে? i এর ডট গুণন। তো আগে আমরা বড় করে পুরো অবজেক্টিভের শর্টকাট প্রসেস দেখাই দিতেছি। আগে দেখো a ভেক্টর ডট i ইজ ইকুয়াল টু কি? a ভেক্টর মনে করো মডুলাস i মডুলাস cos আলফা। বুঝছি আমরা কেন?
আপনার বই তো আমি না আমরা কি আমরা কিছু কইছি আমরা তো দেখতে আছে একটা স্ট্রিং করে চলে যাবে স্ট্রিং করে আমি নতুন মধ্যে দেখো সাইনের ফিজিক্সের ডিপার্টমেন্ট হেড সাইনের আর এসে আমার কি কিছু জানো বই আছে না বলছে সেলু স্যারের বই পড়ো বই দেখছো না ফালাই না সেলু স্যারের আমারটা পড়ো না স্যারের বই ওই জুই ওই যে সব যেটা কোনো কাম নেই এটা আপনার নিজের টাকায় কিনে কি বানাচ্ছে আমার স্যার আমার কলেজ সায়েন্স ছিল তো আমার স্যার দেখো এই কারণে কই না আমি হাইসে দিছি দেখো আমি যখন আমি সায়েন্স কলেজে প্রথম আসছি তখন স্যার আর কি নতুন আসছে মানে আমি যখন সায়েন্স কলেজে বের হয়ে যাবো তখন স্যার নতুন আসছে নাম করে ছুরি করব দেখো তো a ভেক্টর ডট i আমি তো পড়াই সব বই মিলে আছে এই বই যেটা ভালো কিন্তু বইটা তো সেকেন্ড পেপার বই ফেলাই নাই কিন্তু পড়াই দিস তো ফার্স্ট পেপার মানে কি বুঝাই দিছে দেখো তো এখন এই কারণে দাঁড়ায় না নাহলে থাকতো অনেকক্ষণ ছুটির পর বসে কথা কথা বলতো ওই যে রাগ করছে মনে গেছে দেখো a ভেক্টর ডট i পেপার একটা করে টেবিলে পরীক্ষা নেন আচ্ছা এই স্যার আইবো মানে সানরাই আসে মানে 8টার দিকে আমার ব্যাচ শেষ হয় জানে তখন আসে আমাদের সব বই ঢুকে রেখে এ ভেক্টর মানে এটার ক্ষেত্রে তখন এখানে কি হয় আমরা দেখি বা তো একটুক লেখার পর এখানে হচ্ছে cos আলফা তো এখন এখানে যদি আমরা লিখি cos আলফার ক্ষেত্রে এটা কি আসবে আমাদের দেখো আমরা তো আলফাটাই বের করব নাকি তাহলে হচ্ছে যে cos আলফা আমরা যদি এরকম লিখি উপরে হচ্ছে a ভেক্টর ডট i নাকি আর নিচে কি a ভেক্টর মডুলাস বলতে পারো স্যার i ওটার মান তো 1 লেখা না লেখা সমান কথা আর অনেক কিছু বাদ দিয়ে দিব দেখো বা আলফা cos ইনভার্স উপরে দেখো a ভেক্টরের সাথে কি i এর ডট গুণন মানে এই যে দেখো এই শর্টকাটে যদি আমরা দেখাই এটার সাথে ডট গুণন কার শুধু i এর তাহলে i গুণ j গুণ k গুণ না এটার মান 1 আর এই 2 গুণ করলে কত হবে শুধু 2 আর কিছুই হবে না কেন এটার j আছে না মানে 0 k নাই 0 তো 0 এর সাথে যার যা নাই এগুলো তো 0 এগুলো গুণ করলে কত আসবে 0 আসবে তো এখন এই ক্ষেত্রে হচ্ছে 2 আর নিচে কত হবে √2a স্কয়ার প্লাস 10a স্কয়ার প্লাস মাইনাস 7a স্কয়ার বুঝছি আমরা কি করছে উপরে শুধু 2 কেন বুঝছো তো না বুঝলে এখনো কোশ্চেন করো দেখো এখানে উপরে কি ছিল a ভেক্টর ডট i না মানে ডট গুণনের সূত্র কি ছিল এই যে আমরা এখানে যে লিখছিলাম এই যে এটা লিখছিলাম কেমনে i এর মান দুইটা গুণ j এর মান দুইটা গুণ k এর মান দুইটা গুণ এখন এইখানে তো a ভেক্টরের সাথে i এর ডট গুণন i তো এই তো i এর মান কিছু নাই মানে কি 1 লে 1 আর 2 গুণ করলে 2 এর তো j নাই 0 0 তো গুণ করলে হলো তো 0 তো থাকে কি শুধু 2 আর নিচে হচ্ছে a ভেক্টরের মান হ্যাঁ বোর্ডে থাকো কই কই হারায় যাও কক্সবাজার যাও রাজশাহী যাও নাই তো যাও না টিকিট করতে গেছিলাম কত আসে এখানে দেখো তো এটা cos ইনভার্স বলে চাই নেই আমি তো যাইছি 153 আসে মনে হয় 100 হ্যাঁ 153 এবার দেখো এটা কত ডিগ্রি আসে তাহলে 80.69 কত 80.69 80.69 ডিগ্রি এটা আমাদের এত ডিগ্রি আলফা আর বাকি দুইটা আমরা শর্টকাটে বের করে দেখি অবজেক্টিভের জন্য দেখো বিটা ইজ ইকুয়াল টু যদি এরকম কখনো অক্ষের সাথে কোণ উৎপন্ন করতে বলে একটা ভেক্টর পরে লেখো আগে খেয়াল করো একটা ভেক্টর রাশি যদি একটা অক্ষের সাথে কোণ উৎপন্ন করতে বলে তখন কি হবে নিচে হবে যে ভেক্টরটা দেয়া আছে এটার মান কত যে √53 153 এই যে ভেক্টরের মান এটাই তো ছিল একটা ভেক্টর রাশি যদি বাংলা লিখে দিব না কোন অক্ষের সাথে কোণ উৎপন্ন করে তখন নিচে হবে কি ওই ভেক্টরের মান √, আর উপরে হবে ওই ভেক্টরটারই যেমন এই যে এটা কোন অক্ষ ছিল বিটা y y
y অক্ষ বরাবর এই ভেক্টরের মান কত? 10। এটা হচ্ছে শেষ। এরপর যখন তুমি গামা লিখবা cos ইনভার্স -7 153 উপরে কত -7 যেটা আসবে এটা আছে। বুঝছি আমরা? মানে শর্টকাটে আমরা একটা লাইনও লিখে দিব। আগে এই পর্যন্ত লিখবে, এরপর লিখতেছি বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিব। লাস্ট ক্লাসে সুবিধা তাড়াহুড়া নেই, একটু আস্তে আস্তে পড়ান যায়। নর্মাল বাস তাড়াহুড়া থাকে যে 6টা বাজে ছেড়ে দেওয়া লাগে, বাইরে যাওয়া হয়ে গেছে। লিখছি আমরা বিশাল লেখা এর নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা লাইন লেখো। কোন একটি ভেক্টর রাশি নির্দিষ্ট কোন একটি অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে theta is equal to cos inverse নিচে হবে হচ্ছে ওই ভেক্টরের মান, আর নিচে কি হবে ওই অক্ষে ভেক্টরটির মান। বুঝছি আমরা কি লিখছি? এই যে শর্ট ফর্ম হচ্ছে আমরা এটাই লিখছি, নিচে হচ্ছে টোটাল পুরো ভেক্টরটার মান, আর যে অক্ষের সাথে কোন ওই অক্ষে ভেক্টরটার যে মানটা আছে ওই মানটা করে নাও। বুঝছি আমরা? তখন অবজেক্টিভে তো তুমি বড় করে করতে পারবে না, শর্টকাটে লেখা লাগবে। আমাদের একটু হচ্ছে পড়া, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসের পর এখানে ম্যাথ কিছু আরো আছে, ক্লাস মিস দিও না। আল্লাহ হাফেজ।